আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ন্যাসের প্রস্তুতির জন্য এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিত অনুশীলন তোমরা সবাই পেয়েছো এবং এই বিষয়টি নিয়ে হয়তো অনুশীলনও তোমরা শুরু করে দিয়েছো। কিভাবে তোমরা এই এমসিকিউগুলো সলভ করবে বা কিভাবে তার উত্তরগুলো দেবে সে বিষয়ে কথা বলতে আজ আমি উপস্থিত হয়েছি। আমি অনিন্দিতা দে, আর আমার সঙ্গে আছেন মাসুদ আক্তার স্যার। উনি ইতিহাসের বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে এবং আমি ভূগোলের বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখো চলে আসি। প্রথমে আমি এইট নিয়ে আলোচনা করব এবং তারপরে ক্লাস 10-এর জন্য আলোচনা করব। এইটে দেখো তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিত অনুশীলন ভূগোলের জন্য ক্লাস 8-এ যেটা দেওয়া আছে তার 3 নম্বর প্রশ্নটা নিয়ে আমি একটু আলোচনা করি। 3 নম্বর প্রশ্নটিতে আছে, তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের ওপর দিয়ে যেতে হবে তা হলো বলে 4টি বিকল্প দেওয়া আছে। প্রথম বিকল্প মায়ানমার, দ্বিতীয় বিকল্প নেপাল, তৃতীয় বিকল্প বাংলাদেশ এবং চতুর্থ বিকল্প পাকিস্তান। তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই মানচিত্র অভ্যস্ত করো। তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তোমাদের খেয়াল রাখতে হবে যে মানচিত্রের কোন দিকে কোন রাজ্য অবস্থিত, কোন দিকে কোন প্রতিবেশী দেশ অবস্থিত। অর্থাৎ মানচিত্র কিন্তু তোমাদের খুব ভালো করে মানচিত্রকে পর্যবেক্ষণ করতে জানতে হবে। তবেই কিন্তু ভারতের কোন দিকে কোন রাজ্য এবং ভারতের প্রতিবেশী দেশের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে তোমাদের সঠিক ধারণা তোমরা লাভ করতে পারবে। এটা তোমাদের করতে হবে। আর দ্বিতীয়ত কি, এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের কিন্তু ডিরেকশনের সেন্স অর্থাৎ দিক সম্বন্ধে ধারণাটাও সুস্পষ্ট থাকা দরকার। এই দুটো বিষয় যদি তোমরা অধ্যয়ন ভালোভাবে করো তাহলে এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। আমি সরাসরি উত্তর দিচ্ছি না তোমাদের, কিন্তু দেখো তোমাদের একটা শুধু হিন্টস দিয়ে দিই। দেখো মায়ানমার এবং নেপাল, বাংলাদেশ, পাকিস্তান সবকটার লোকেশন বা সবকটার অবস্থানের মধ্যে কিন্তু ভিন্নতা আছে। কাজেই তোমরা কিন্তু খুব ভালো করে মানচিত্র অনুশীলন করবে, তাহলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটি দিতে পারবে। আচ্ছা, এবার আমি চলে আসি আমার পরবর্তী প্রশ্নে। দেখো প্রশ্নটা হলো 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা কিন্তু একটা ডায়াগ্রাম বেসড বা চিত্র নির্ভর প্রশ্ন। প্রশ্নটাতে তোমরা নিশ্চয়ই সকলে লক্ষ্য করলে দেখবে সেখানে একটা ভূমিরূপের চিত্র দেওয়া আছে। ভূমিরূপের চিত্রটা দিয়ে তারপরে প্রশ্ন রাখা হয়েছে যে ওপরের রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হয়ে কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি করেছে বা সৃষ্টি হয়েছে। এই যে ভূমিরূপের যে চিত্রটা, এটা ভালো করে লক্ষ্য করো। সেখানে কিন্তু ফাটল এই কথাটা লেখা আছে এবং কোথায় লেখা আছে সেটাও ভালো করে লক্ষ্য করবে। তবেই এই যে 4টি বিকল্প দেওয়া আছে তার উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। কি কি বিকল্প? প্রথমটি হলো আগ্নেয় পর্বত, দ্বিতীয়টি হলো স্তূপ পর্বত, তৃতীয় বিকল্পটি হলো লাভা মালভূমি, চতুর্থ বিকল্পটি হলো মহাদেশীয় মালভূমি। এবার দেখো তোমাদের এই উত্তরটা দিতে হলে তাহলে কোন ধরনের ভূমিরূপ এটা প্রথমে ছবি দেখে শনাক্ত করতে হবে এবং সেই ভূমিরূপের বৈশিষ্ট্য কি বা সেই ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিভিন্ন নিয়ন্ত্রকের প্রভাবে সেই কোনো একটি ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়, ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াটা তোমাদের কিন্তু জানতে হবে। তবেই ছবির সাথে মিল করে তোমরা এটা কি ধরনের ভূমিরূপ তার উত্তর কিন্তু সঠিক উত্তরটা কিন্তু তোমরা দিতে পারো। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমাদের মাথায় রাখতে হবে আমরা ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াটা
ভালো করে অধ্যয়ন করব এবং তার সাথে ছবিগুলোকেও ভালো করে দেখব এবং ছবির সাথে মিলিয়ে দেখব যে হ্যাঁ কিরকম তাহলে দেখতে হচ্ছে এই ধরনের ভূমিরূপগুলোকে, যেটা আমরা অধ্যয়ন করলাম। এবার চলে আসি, দেখো আরো একটি প্রশ্নের যে নমুনা প্রশ্ন আছে সে বিষয়ে আলোচনা করি, তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে। 15 নম্বরের যে প্রশ্ন সেটা দেখো, সেখানে কি প্রশ্নটাতে কি দেওয়া আছে। এখানে প্রশ্নতে রাখা আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে কোন ধরনের উন্নয়ন করা সম্ভব। দেখো এই প্রশ্নটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে কোন ধরনের উন্নয়ন করা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্ম মানে তার মানে এখানে কিন্তু একটা হিন্টস রয়েছে যে এই যে কোনো একটা উন্নয়ন করতে গেলে, উন্নয়ন যেমন আমরা বর্তমানের জন্য করছি, কিন্তু সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গেলে কিন্তু আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজকের উন্নয়ন করা দরকার। তাহলে এবার যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখো একবার, বা বিকল্পগুলো। এক হচ্ছে ক হচ্ছে পর্যাপ্ত উন্নয়ন, খ পরিবেশ সংরক্ষণ, গ স্থিতিশীল উন্নয়ন, ঘ হলো অর্থনৈতিক উন্নয়ন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, পর্যাপ্ত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্থিতিশীল উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন, তিনটি কিন্তু উন্নয়ন, তিনটি বিকল্পতেই উন্নয়ন লেখা আছে এবং একটি বিকল্পতে সংরক্ষণ লেখা আছে। তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে তোমাদের, সংরক্ষণ এবং উন্নয়ন এই দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, এই তফাৎটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তোমরা যখন কোনো বিষয়, যখন এই রিলেটেড যে বিষয়টি যখন তোমরা অধ্যয়ন করছো তখন কিন্তু খুব ভালোভাবে সংরক্ষণ আর উন্নয়নের মধ্যে পার্থক্যটা বুঝবে। তারপরে আসি, তিনটি বিকল্পতে যে উন্নয়ন লেখা আছে, তিন ধরনের উন্নয়নের কথা বলা আছে। তার মানে তিন ধরনের উন্নয়নের মধ্যে নিশ্চয়ই একটা মূলগত পার্থক্য আছে, তাই জন্যই তিন ধরনের উন্নয়নের উল্লেখ আছে। তাহলে আমাদের সংরক্ষণ এবং উন্নয়নের মধ্যেও পার্থক্য যেমন বুঝতে হবে, বিভিন্ন ধরনের উন্নয়নের মধ্যে যে পার্থক্য বা বিভিন্ন ধরনের উন্নয়নের যে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলোকে কিন্তু আমাদের জানতে হবে, তাহলেই কিন্তু আমরা সঠিক উত্তরটি দিতে পারব। Now I switch over to English. My dear students, hope all of you are doing well. You know that already MCQ adaptation package has already been uploaded for the preparation of NAS or National Achievement Survey, and you have already started practice on every subject. Today we will discuss how to answer the question of MCQ which have been given in MCQ adaptation package. First of all, I am going to discuss some questions with you for classes 8. Now, first of all, please look at the question number 3. In question number 3, the question is, if you move due west from Tripura, the neighboring country of India, through which you have to travel to reach West Bengal is Bangladesh, option A Bangladesh, option B Myanmar, option C Nepal, and option D Pakistan. In this case, you have a sound knowledge on the map of India. Otherwise, you cannot give the correct answer. So, apart from this, you should also know the location of the neighboring countries, rather the geographical location of the neighboring countries, and obviously you should have a proper
sense of direction to reach the correct option. Right? Now my next sample item is question number 5. Look at the question number 5. It is basically a diagram based question. In this question, a diagram of landform has been given. Now the question is, which landform is developed due to the upliftment of landmass that lies between the cracks? There are 4 options in this question. Now you have to very carefully find out the cracks in the diagrams, and to reach the correct answer you should know about the formation of the landforms, and moreover you have to identify which type of landform is this, so that you can reach to the correct option. Next I am giving you one more example, that is question number 15. Development while keeping the quality of environment intact for future generation is called, there are 4 options. Option A is optimum development, option B is environmental conservation, option C is sustainable development, option D is economic development. My dear student, you have to be very careful about the term the future generation. This is because development is not for today. This development is essential for future generation also. So we have to be very careful, the term, we have to be very careful, and we have to know what is the, why this term has been mentioned here. Now, next, I should say that you should know the basic difference between the conservation and development, which is in our option B, environmental conservation. Rest of the option development has been mentioned in 3 options, but in option B, environmental conservation, this conservation term has been mentioned in option B. So you have to know the difference between the conservation and development. Moreover, you need to aware of the fundamental differences among different types of development which have been given in alternatives, so that you can reach the correct option. That's all. আমি এবার মাসুদ স্যারকে বলবো তোমাদের জন্য ক্লাস 8 থেকে কিছু প্রশ্নের নমুনা দিয়ে বুঝিয়ে দিতে কিভাবে তার উত্তরটা দিতে হবে। আমি তোমাদের অষ্টম শ্রেণীর জন্য যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তার পরিচিতি ও অনুশীলন দেয়া আছে সেখান থেকে কতগুলো উদাহরণ নিয়ে আলোচনা করছি। একদম প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। নিচে দেয়া কোন বিকল্পটি বর্তমানে মৌলিক অধিকারের তালিকাভুক্ত নয়? প্রথম বিকল্পটি হলো সাম্যের অধিকার, দ্বিতীয় বিকল্পটি হলো শোষণের বিরুদ্ধে অধিকার, তৃতীয় বিকল্প ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং চতুর্থ বিকল্প সম্পত্তির অধিকার। এই প্রশ্নটির ক্ষেত্রে এই যে 4টে অপশান দেওয়া আছে এর মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে যে 3টে আছে মৌলিক অধিকার এবং একটি মৌলিক কর্তব্য। সুতরাং এই প্রশ্নটার মধ্যে থেকে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য দুটো বিষয়ের
তোমাদের ধারণা কতটুকু সেই বিষয়টার স্বচ্ছতা সম্পর্কে জানার বা তার মূল্যায়নের কথাটা মাথায় রেখে প্রশ্নটা করা হয়েছিল। এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এই দুটো বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা দেখবে তোমাদের ইতিহাস মানে সোশ্যাল সায়েন্সের মধ্যে ইতিহাস বিষয়টা আছে, সেখানে যে সেটটা আছে সেই সেটের 9 নম্বর প্রশ্নটা। মানচিত্রটি ঔপনিবেশিক ভারতে ভূমি রাজস্ব বন্দোবস্তের অন্তর্ভুক্ত অঞ্চলগুলিকে দেখাচ্ছে। ঔপনিবেশিক ভারতে ভূমি রাজস্ব বন্দোবস্তের অন্তর্ভুক্ত অঞ্চলগুলিকে দেখাচ্ছে। মানচিত্রে চিহ্নিত অংশটি কোন ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল? এখানে একটা বক্সের মধ্যে চিহ্নিত অংশ আছে, সেই চিহ্নিত অংশটিতে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত ছিল সেটা তোমাদের বলতে হবে। প্রথম বিকল্প আছে রায়তওয়ারি বন্দোবস্ত, দ্বিতীয় বিকল্প মহলওয়ারি বন্দোবস্ত, তৃতীয় বিকল্প আছে চিরস্থায়ী বন্দোবস্ত এবং চতুর্থ বিকল্প তালুকদারি বন্দোবস্ত। তো এই 4টি বন্দোবস্তের মধ্যে নির্দিষ্ট চিহ্নিত অঞ্চলটি কোন বন্দোবস্তের অন্তর্ভুক্ত ছিল এই প্রশ্নটার মাধ্যমে ভারতবর্ষের ম্যাপের যে নির্দিষ্ট অঞ্চল বা তার সীমানা এইগুলো জানানোর বা তোমরা কতটুকু জানো, তোমাদের কতটুকু ধারণার স্বচ্ছতা আছে সেই বিষয়ে সম্পর্কে মূল্যায়নের জন্য এই প্রশ্নটা দেওয়া। এই বিষয়টি জানতে বা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের নির্দিষ্ট রাজ্য এবং এই নির্দিষ্ট যে অঞ্চলের কথা বলা হচ্ছে সেই অঞ্চলটির অবস্থান কি বা সেটা কোন রাজ্যের মধ্যে পড়ছে বা কোন কোন রাজ্যের মধ্যে পড়ছে এই বিষয়গুলি সম্পর্কে তোমাদের ধারণা থাকলে তোমরা খুব সহজে উত্তর দিতে পারবে। না হলে তোমাদের ম্যাপটা দেখে এই অঞ্চলগুলো সম্পর্কে আগে জানতে হবে, জানতে পারলে তখন তোমরা ইজিলি উত্তর দিতে পারবে ব্যাপারটা। তৃতীয় যে প্রশ্নটা আমি উদাহরণ হিসেবে বলবো সেটা দেখবে এই যে প্রশ্নের সেট আছে তার মধ্যে 12 নম্বর প্রশ্নটা। মানচিত্রটি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলিকে দেখাচ্ছে। এগুলির মধ্যে বাংলার অন্তর্গত কেন্দ্র কোনটি? তো এখানে 4টে বিকল্প আছে, দিল্লি, মিরাট, বেরেলি এবং ব্যারাকপুর। তোমরা ম্যাপে জায়গাগুলো দেখলেই বুঝতে পারবে যে কিছু জায়গা আছে এটা মধ্য বা উত্তর ভারতের দিকে আসছে এবং একটা জায়গায় পূর্ব দিকে। ফলে তোমার যদি বাংলাটা পূর্ব দিকে না মাঝে না পশ্চিম দিকে এই ধারণা থাকে তাহলে তুমি ইজিলি বলতে পারবে যে সেই বাংলার মধ্যে কোন কেন্দ্রটা পড়ছে। ফলে ম্যাপের যে ধারণা বা নির্দিষ্ট রাজ্যগুলি সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এই প্রশ্নটা উত্তর তোমরা সহজেই দিতে পারবে। এটুকুই। Now I switch over to English for MCQ adaptation package. For example, I will take the first one or first question, that is the Indian Constitution enumerates 6 fundamental rights of the citizens. Which one of the following is not included in the list now? First option is right to equality. Option 2 is right against exploitation. Option 3 is right to freedom of religion. And option 4 is right to property. You will be able to differentiate between the fundamental rights and fundamental duties through this question. I will take as example question number 9, that is the map shows the areas of land settlement system in colonial India. In marked region in the map, which of the following land settlement system was implemented? For this question, you should have a clear knowledge on the map, or you should have knowledge about the states and demarcation of the map or the sites, that is north, south, east, west, each side or each location or the correct location of state. You should have knowledge on that, and these questions will help you to improve your competency level. As example, we should take
the third question, that is question number 12. The map shows the main centers of the revolt of 1857. Which one of the centers located in undivided Bengal? Options are Delhi, Meerut, Bareilly and Barakpur. Through this question, all above three options are from northern India, and from these options one option is from eastern India. If you will be able to easily answer this question or choose right one. For that answer you should have to know clear knowledge on the map. That's all. ওকে, এবার আমি আমার ক্লাস 10-এর প্রিয় ছাত্রছাত্রীদের জন্য এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ থেকে কয়েকটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমেই চলে আসি, দেখো ক্লাস 10-এর ভূগোলের যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের যে প্রশ্নটি আছে, প্রশ্নপত্রটি আছে, তার মধ্যে 16 নম্বর প্রশ্নটিতে তোমরা একটু নজর দেবে। দেখো সেখানে লেখা আছে, জলবিভাজিকার প্রধান উদ্দেশ্য হল বন্যপ্রাণ সংরক্ষণ, শুষ্ক ঋতুতে জলের সরবরাহ, পর্যটন শিল্পের উন্নতি এবং জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ। এই 4টি বিকল্প দেওয়া আছে। এর মধ্যে জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ ঘ, এই যে বিকল্পটি, এই বিকল্পটি জলবিভাজিকার প্রধান উদ্দেশ্যের সাথে হয়তো সেভাবে সম্পর্কযুক্ত নয়, এটা তোমরা হয়তো এখান থেকে দেখে বুঝতে পারছো। কিন্তু অন্য আরো যে 3টি বিকল্প দেওয়া আছে তাদের মধ্যে কিন্তু তফাৎ খুবই সূক্ষ্ম, কারণ এগুলো কোনো না কোনোভাবে জলবিভাজিকার উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে তোমাদের এখানে কি করতে হবে, জলবিভাজিকার প্রধান উদ্দেশ্য, এই যে প্রধান কথাটা লেখা আছে, এটার উপর কিন্তু তোমরা গুরুত্ব দেবে। এই যে অপশনগুলো আছে তার মধ্যে আমি যদি ঘটিকে বাদও দিই, তাহলে এই 3টির মধ্যে কোনটা হবে আমার জলবিভাজিকার প্রধান উদ্দেশ্য সেটা তোমাকে ভাবতে হবে। অর্থাৎ এখানে বিচার বিবেচনা করে তবেই কিন্তু তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে, তবে তুমি ঠিক উত্তরটি নির্বাচন করতে পারবে। এবার চলে আসি, দেখো আমার পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের 17 নম্বর প্রশ্ন। সেখানে দেখো একটি টেবিল দেওয়া আছে বা একটি সারণী দেওয়া আছে। সেই সারণীতে 2015-16 সালের 4টি ফসলের উৎপাদন কত করে হয় মিলিয়ন টনে, তার পরিসংখ্যানটা দেওয়া রয়েছে। তার উপর ভিত্তি করে এরকম একটি প্রশ্ন রাখা হয়েছে, নিচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান ঠিকভাবে দেখানো যায়। দেখো এবার আমি একটু তোমাদের কাছে অপশনগুলোতে একটু আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে ফসল গম লেখা রয়েছে 92, মিলিয়ন টনে উৎপাদন সেটা আগেই বলে দিলাম, ভুট্টা 22, ডাল 16, তৈলবীজ 25। অপশন এ তে দেখো গমের উৎপাদন কতটা এক একটা বার দিয়ে তার দেখানো হয়েছে। গমের উৎপাদন, ভুট্টার উৎপাদন, ডালের উৎপাদন, তৈলবীজের উৎপাদন 4টি বারের মাধ্যমে দেখানো হয়েছে এবং সেটা হলো একটা সেট। একই রকম ভাবে খ বিকল্পটিতেও একইভাবে বারের সাহায্যে দেখানো হয়েছে, 4টে বারের সাহায্যে একটি সেট তৈরি করা হয়েছে। গতেও সেট তৈরি করা হয়েছে এবং ঘতেও সেট তৈরি করা হয়েছে। তাহলে এবার তোমাদের কাজ কি, তোমাদের কাজ এটাই যে প্রত্যেকটা বারের উচ্চতাটাকে তোমরা লক্ষ্য করবে। যে উচ্চতাটা সারণীর সাথে মিলছে সেই উচ্চতাটাকে, সেই সারণীর সাথে সেই উচ্চতাটাকে মিলিয়ে যেটা মিলে যাবে সেটাই কিন্তু হবে তোমার উত্তর। অর্থাৎ সারণীতে দেওয়া পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে বা ভিত্তিতে ফসলের উৎপাদন বারের সাহায্যে দেখানোর ফলে বারটা যে উচ্চতা প্রাপ্ত হচ্ছে সেটা দেখেই কিন্তু তোমাদের বুঝতে হবে যে কোনটি কারেক্ট অপশন বা কোনটি সঠিক বিকল্প। এখানে কিন্তু তোমাদের এটা বোঝার জন্য কোনো ধরনের কোনো ক্যালকুলেশন বা গাণিতিক পদ্ধতি ব্যবহার করতে হবে না।
চোখে দেখে স্কেলের সাহায্যে বারের উচ্চতাকে পরিসংখ্যানের সাথে মিলিয়েই কিন্তু তোমরা উত্তরটা দিতে পারবে। এবার চলে আসি আমার তৃতীয় প্রশ্নে। দেখো 18 নম্বর প্রশ্নে ভারতের একটি রেখা মানচিত্র দেওয়া হয়েছে এবং কিভাবে প্রশ্নটি রাখা হয়েছে, ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি কি কি? এবার 4টি বিকল্প দেওয়া হয়েছে। দেখো এখানে বিকল্পগুলোর মধ্যে আছে 4টি বিকল্প হলো গম ও ইক্ষু কতে, খতে আছে ডাল ও জোয়ার, গতে আছে ধান ও গম এবং ঘতে আছে কার্পাস ও চা। তাহলে এখানে তোমাকে দুটো বিষয় কিন্তু জানতে হবে। কি কি? এক হচ্ছে ফসলের শ্রেণীবিভাগ সম্বন্ধে তোমাকে ভালোভাবে জানতে হবে, নয়তো তুমি কোনটা তন্তু ফসল আর কোনটা বাগিচা ফসল সেটা পৃথক করতে পারবে না। আর দ্বিতীয় তোমাকে কি জানতে হবে, কোন ফসলের জন্য কি ধরনের ভৌগোলিক পরিবেশ অনুকূল সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। এই দুটো যদি তুমি জানতে পারো তাহলে মানচিত্রে এ ধরনের যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু তার ঠিক উত্তরটা তোমরা দিতে পারবে। আচ্ছা, নাও আই সুইচ ওভার টু ইংলিশ। My dear student, please look at the question number 16 in MCQ adaptation package. The question is, the main objective of watershed management is, there are 4 options. First option is wildlife conservation. Second one is water supply during the dry season. C or third option is development of India tourism industry. And fourth option is control the growth of population. Except the option D, just look at all 3 options. These options are very close to each other. But as the main objective of watershed has been mentioned in the question, so you have to segregate the main objective of watershed management from other objectives so that you get the correct option. Now, my next question is question number 17. Look at the 17. There is a table which shows the production of 4 crops in a particular year. The question is, which one of the following bar diagram is best suited to represent the data? Here, look at the bar graph. Here the 4 sets of bar graphs have been given as 4 options, right? And each bar represents the production of a particular crop in million tons. So you have to check, here you have to check the height of each bar in every set according to the production of the crops which has been given in the table. So you do not need to calculate anything to find out the correct option. If you interpret the data correctly, then you get the correct option or correct answer. Now, let me explain the question number 18. The question is, one region, each producing a fiber crop and a plantation crop, are shown in the following outline map of India. Name the 2 crops. There are 4 options in the item, and the options are number 1 is wheat and sugarcane, number 2 is pulses and jowar, number 3 or number C is rice and wheat, and number D or last one is cotton and tea. So, my dear student, you have to know the classification of crops with example, and secondly, you should also know the favorable geographical condition or favorable geographical environment for production of crops.
If you know these two things, you will easily answer the question. এবার আমি মাসুদ স্যারকে অনুরোধ করব ক্লাস 10 এর থেকে কিছু নমুনা প্রশ্নের সাহায্যে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলি কিভাবে করতে হবে সেটি সম্বন্ধে ধারণা দিতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন সেখান থেকে কিছু প্রশ্ন রাখছি। একদম প্রথমেই প্রশ্ন যেটা করব সেটা দেখবে ওই সেটের মধ্যে দ্বিতীয় প্রশ্ন 2 নম্বর প্রশ্ন যেটা আছে, উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামা বোধনী একটি সাময়িক পত্র, কারণ এটি, এবার 4টে বিকল্প আছে। প্রথম বিকল্পটি হলো বাংলা ভাষায় প্রকাশিত হতো, দ্বিতীয় বিকল্প মাসিক পত্রিকা, তৃতীয় বিকল্প রাজনৈতিক পত্রিকা এবং চতুর্থ বিকল্প দৈনিক পত্রিকা। তো এই প্রশ্নটির মধ্যে যে 4টি বিকল্প আছে এটা বিভিন্ন পত্রপত্রিকা বা সংবাদপত্রের বৈশিষ্ট্য এরকমভাবে বিকল্পগুলিকে দেওয়া হয়েছে। মূলত এই কারণেই যে দৈনিক পত্রিকা, সাময়িক পত্র এগুলো সম্পর্কে তোমাদের কতটুকু ধারণা আছে এবং প্রত্যেকটির বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা কতটুকু জানো সেই বিষয়টার মূল্যায়নের জন্য এই প্রশ্নটা। ফলে এই প্রশ্নটার উত্তরের জন্য তোমরা যদি সংবাদপত্র এবং সাময়িক পত্র কি বা তার বৈশিষ্ট্য কি এগুলো জানো তাহলে খুব সহজেই এর উত্তরটা করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন হিসেবে আমি বলবো প্রশ্ন নাম্বার 5, 1857 মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসেবে বেছে নেবে। যে 1857 সালের যে মহাবিদ্রোহ বা 1857 সালের যে বিদ্রোহ, সেই বিদ্রোহকে কি আমরা সিপাহী বিদ্রোহ বলতে পারি? যদি বলি তো নিচের যে বিকল্প সেই বিকল্পগুলোর মধ্যে কোনটাকে তুমি যুক্তি হিসেবে বেছে নেবে। প্রথম বিকল্পটি যেটা দেয়া আছে সেটা হলো ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। দ্বিতীয় বিকল্প সর্বত্র এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। তৃতীয় বিকল্প সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে সামিল হয়েছিল এবং চতুর্থ বিকল্প সিপাহীরা জয়লাভ করেছিল। দেখো 4টে বিকল্পই কিন্তু বিদ্রোহের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকের মানে এই বক্তব্যের সঙ্গে সম্পর্কযুক্ত হলেও এর সঙ্গে একটা অপশানই আছে যেটা এর সঠিক উত্তর। ফলে 1857 বিদ্রোহের চরিত্র সম্পর্কে তোমাদের ঠিক ধারণা থাকলে এবং কেন বিদ্রোহটা সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে বা সিপাহীদের অংশগ্রহণ কেমন ছিল বা সিপাহীদের জন্যই কি বিদ্রোহটা শুরু হচ্ছে বা সিপাহীদের অংশগ্রহণের ফলে বিদ্রোহটা কি ছড়িয়ে পড়ছে, এই বিষয়গুলো সম্পর্কে যদি ধারণা থাকে এই উত্তরটা খুব সহজেই করতে পারবে তোমরা। Now I switch over to English. Few examples from MCQ adaptation package. Dear students, first one is question number 2, that is Umesh Chandra Datta edited Bama Bodhini was a periodical because option 1 it published in Bengali, option 2 it published monthly, option C it was a political magazine, option D it published daily. You will be able to ascertain the differences between newspaper and periodical through this question. This is a knowledge based question. It will help to improve your knowledge level, and this is a understanding and application based question also. For example, you can take question number 5, that is if the revolt of 1857 was termed as Sepoy Mutiny, which of the following option would be the reason? Option 1, resistance raised among the Sepoys. Option B or option 2, it is spread over a wide area. Option 3, people from different sectors participated in it. And option 4, Sepoys succeeded in these insurrections. Options are more or less close to each other, but one option from these 4 is correct. You should have clear knowledge
on the revolt of 1857 and its nature. If you know or if you have the clear knowledge on the revolt of 1857 and its nature, you will be able to answer it easily. You will face problems during practice such type of questions. You can ask your teachers. They will help you as a facilitator, and they will provide you the way in which you can answer it properly, or they will give you some advice or exact points or a way in which you can answer these questions properly. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করতে গেলে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে পারো। তোমাদের সেই সমস্যার সমাধানের পথ কিন্তু দেখাবেন তোমাদের শিক্ষক শিক্ষিকারা। তারা কিন্তু তোমাদের দিকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং দেবেনও, তোমরা তা জানো। ইতিমধ্যেই তোমরা জানো একটা তোমাদের জন্য টোল ফ্রি নাম্বারও দেওয়া হয়েছে, সেটাতে তোমরা ফোন করে শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসা করতে পারো এবং তারা কিন্তু সেই যথাসম্ভব সাহায্য তোমাদের করে দেবেন। কিন্তু অবশ্যই নিজের চেষ্টায় নিজে পড়ে বুঝে তোমরা উত্তরগুলো দেবার চেষ্টা করবে, ভালোভাবে অনুশীলন করবে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।